হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার কোরিয়ান সিরিজের 5th এপিসোডে। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হেনকে ওর হাজব্যান্ড মানে ইয়োনো ওদের গ্রামের অনেক ভিতরের একটা জায়গা থেকে খুঁজে পেয়েছে। সেখানে হেন স্বীকার করেছে যে ও ব্ল্যাক আউট হয়েছিল, ও ভুলে গিয়েছে যে ও কীভাবে ওই জায়গায় এসেছিল। তো সেখানে হেন ভেঙে পড়ার ফলে ইয়োনো ওকে হাগ করে অ্যান্ড লাইক ওরা কান্না করে দুজনে। তারপরে হেনকে সাইকেলের পিছনে চড়িয়ে নিয়ে ইয়োনো ফিরে আসছিল ওদের বাড়ির দিকে। সেই পথের মাঝখানে বৃষ্টি নামে, সো ওরা একটা গাছের নিচে ওয়েট করছিল এবং বসে কথা বলছিল। ইয়োনো জিজ্ঞেস করছে যে হঠাৎ তোমার কি হলো যে তুমি এখানে চলে এলে। তখন ও বলছে ওর বোন ওকে ডেকেছিল, ওর বাবা ভোটে হেরে যাচ্ছিল সেইগুলো। তখন ওর একটু হাসাহাসি করছে আর কি। ইয়োনো বলছে তোমার কি মনে হলো কুইন্সের খাবার দাবার আর বিউটি প্রোডাক্টস দিয়ে তুমি লোকজনকে খুশি করে দিতে পারবে, তাহলে আমার বাবা ভোট জিতে যাবে? তখন আবার হেন বলছে হ্যাঁ তুমি জানো না, তুমি দেখো নি যে ওরা কত হ্যাপি ছিল, তোমার বাবা নিশ্চয়ই ভোট জিতে যাবে। এরকম কথা হচ্ছে, মানে নাইস মোমেন্টস আর কি। এর মাঝখানে হেন দেখছে যে ইয়োনোর বাড়ির যে কজন আছে, মানে ইয়োনোর মা, বাবা, ওর দাদা বা ভাই যাই হোক, আর বোন যে আছে, বোন না ওর দিদি, চারজন মিলে জোরে জোরে চিৎকার করতে করতে খুঁজছে যে হেন তুমি কোথায়, হেন তুমি কোথায়। সবাই উদ্ভ্রান্তের মতো খুঁজছে মেয়েটা কোথায় চলে গেল বলে নিজেদের মধ্যে বলা বলি করে খুঁজছে। এবার এসে ওদের দেখতে পেয়েছে ওইখানে বসে আছে। তো দেখতে পেয়ে ওর মা প্রচণ্ড মানে চমকে এসে বলছে তুমি কোথায় চলে গেছিলে, আমরা কি চিন্তায় পড়ে গেছিলাম, এই গ্রামের মধ্যে তুমি চেনো না, কেউ আসে। মানে ওরা যে কতটা কনসার্ন সেটা হেনকে বলছে আর কি, ওটা অটোমেটিক্যালি বলছে। তো হেন সেটাতে খুব অদ্ভুত একটা ফিল করে, ওর চোখগুলো তখন চকচক করে ওঠে। মানে আসলে এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এটা কোথাও একটা হেন মিস করে। সেই জন্য ওর ফ্যামিলি যে এইভাবে ওকে আগলে রাখার জন্য আর কি এসছে, ওকে খুঁজেছে, সেটাই হেনের খুব ভালো লাগে। তো এরপরের একটা সিন আমরা দেখতে পাই যখন ওরা ঘরে, এবার এখানে তো একটা ঘরেই শুতে হয়েছে আর কি, হেন আর ইয়োনো একটা ঘরে রয়েছে। তো ওর চুল ভিজে রয়েছে, মানে হেনের চুল মাথার পুরো ভিজে গেছে, বৃষ্টি পড়ছিল আসার সময়। সো ওকে একটা ড্রায়ার, ও জিজ্ঞেস করছে ড্রায়ার আছে চুল শুকোনোর জন্য, তো ড্রায়ার দিয়েছে। সেই ড্রায়ারটা আবার মানে আমাদের টিপিক্যাল মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয় যে মেশিনগুলো কোনোটা কাজ করছে, কোনোটা তারটাকে একটু পেঁচিয়ে ধরলে কাজ করে, সুইচটা একটু টিপে দিলে কাজ করে, এরকম টাইপের। তো ওদের হেয়ার ড্রায়ারটারও সেরকম, ওইভাবে ইয়োনো করে দিচ্ছে আর কি। আলটিমেট সিনটা হচ্ছে ইয়োনো হেনের চুলটা শুকিয়ে দিচ্ছে। এবার সেখানে দে গট আ বিট অফ ক্লোজ, কিন্তু ওদের মধ্যে অদ্ভুত একটা এমন ব্যারিয়ার তৈরি হয়ে গেছে যে 2-3 সেকেন্ডের পরে দুজনের কেউই যখন রিয়েলাইজ করে যে ওরা একটু কাছাকাছি এসে যাচ্ছে, ওরা নিজেদেরকে কল দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়। এটা খুব আনফর্চুনেট এবং প্রতিবার খুব খারাপ লাগে মানে আমার, যে দুটো মানুষই দুদিকে কষ্ট পাচ্ছে অথচ ওরা কোনোভাবেই একে অপরের কাছে ওপেন আপ করতে পারে না। এটা বহুবার হয়েছে আর কি এই ঘটনা। যাই হোক ওরা ওখান থেকে সরে যায়। তারপরে দেখায় ওরা আবার কথা বলতে বলতে এমন একটা মুহূর্ত যখন মানে হেন নিজেকে সারেন্ডার করেছে ওর হাজব্যান্ডের কাছে। দে জাস্ট এমন একটা মুহূর্ত যখন ইয়োনো অনেকটা এগিয়ে এসছে, একটা কিস করবে, হয়তো একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে। এমন একটা সময় ইয়োনো জাস্ট ওখান থেকে উঠে ঘর থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। হেন চোখ খুলেছে একটু পরে খুব স্বাভাবিকভাবে, দেখছে ইয়োনো নেই। ও তখন মনে বলছে বাথরুমে গেছে, হয়তো হয়তো পাশের ঘরে গেছে, হয়তো শোবে বলে ও চেঞ্জ করতে গেছে, কোনো কাজে গেছে, কাউকে ফোন করতে গেছে, এরকম নানান কিছু ভাবছে। তারপরে দেখছে ঘড়ির সময় এগিয়ে যাচ্ছে, ও কি এগিয়ে যাচ্ছে, ইয়োনো আসছে না। তখনও প্রচণ্ড আর কি অ্যাজিটেটেড হচ্ছে যে পালিয়ে গেল, মানে মিনস হোয়াট, মানে এটা তো ভয় পাওয়া বলে না, এটাকে কি বলে, কেন এরকমভাবে এরকম মুহূর্ত চলে গেল, মানে ও রেগে যাচ্ছে আর কি। ওদিকে দেখাচ্ছে ইয়োনো গিয়ে ওদের যে দোকানটা আছে সেই দোকানে ওর দাদাটা রয়েছে, সেখানেও বসে আছে, বসেও ড্রিঙ্ক করছে। ওর দাদাটা ওকে বলছে তুই কেন বেরিয়ে এসছিস, হেন একা রয়েছে ঘরের মধ্যে, তুই যা। ও নানান কিছু বলছে আর কি, না যে তুমি আমাকে কোনোভাবেই ঘরে যেতে দিও না, আমি এখানে শুয়ে থাকবো, প্রচুর ড্রিঙ্ক করবো যাতে আমার কোনো হুঁশ না থাকে, এবং ও যখন ঘুমিয়ে পড়বে তখন যাবো, বা আমি সারা রাতেও ঘরে যাবো না, এরকম বলছে। ওর দাদাটা ওকে নানান রকম পুশ করছে যে তুই কেন যাচ্ছিস না, চলে যা, এরকম একটা, কিন্তু ও যাচ্ছে না। হেন বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে
ও দূর থেকে ও দেখছে যে ও ওখানে দোকানের সামনে বসে আছে, আর ওর দাদাটা বলছে যে কেন তুই ঘরে যাচ্ছিস না, তুই ঘরে যা। ও বলছে না, আমি ঘরে যেতে চাই না, আমি তখনই ঘরে যাব যখন ও ঘুমিয়ে পড়বে। এই কথাটুকু শুনেছে। শুনে ও প্রচণ্ড রেগে দুঃখ পেয়ে মানে বিরক্ত হয়ে ও ঘরে চলে এসছে। এবার এসে তো ঘুমোতে পারেনি, খুব স্বাভাবিক। দেখাচ্ছে হেন বসে মনে করার চেষ্টা করছে যে মানে ওর ফ্ল্যাশব্যাকে যেটা হচ্ছে, ওর মনে পড়ছে যে কিভাবে ওরা আলাদা হলো, মানে কখন ওদের ঘর আলাদা হলো। 2 বছর আগের ঘটনা, যখন ওরা প্রেগনেন্ট ছিল দেখাচ্ছে। তো হঠাৎ একটা দিন ইয়োনো অফিস থেকে এসে বা কখনো একটা এসে দেখছে, ওর আগের এপিসোডে বলেছিলাম না, ওরা খুব সুন্দর করে ওদের ঘর সাজিয়েছিল, খুব সুন্দর সব কিছু রেখেছিল। তো ইয়োনো দেখছে যে ঘরটা পুরো মানে সব জিনিসপত্র শিফট করে দেওয়া হচ্ছে। তো ইয়োনো এসে ওকে বলছে যে তুমি ঘর এরকম কেন খালি করে দিচ্ছ, কারণ ওখানকার লোকেরা বলেছে, ম্যাডাম বলেছে ঘর শিফট করে দিতে। তখন হেইন বলছে না, ওই ঘরের আর আমার কোনো দরকার নেই, আমাকে ওই ঘরটা বিরক্ত দেয়, আমাকে রাগ করায়, আমাকে ডিপ্রেস দেয়, মানে ডিপ্রেশন দেয়। তো ইয়োনো তাতে প্রচণ্ড রেগে গেছে, দুঃখ পেয়েছে, মানে কিছু একটা হয়েছে, হয়তো মিসক্যারেজ বা কিছু, সেটা এখনও জানি না, কিন্তু বেবি তখন আর নেই আর কি। হেইন দেখাচ্ছে যে ফোনে ওর অফিসের কারোর সাথে ফোন করে প্রচণ্ড চিৎকার করে বকা দিচ্ছে যে মানে ওর মেজাজটা অন্য কারোর ওপর দেখাচ্ছে, এটা বোঝা যাচ্ছে ওভার ফোন। বলছে যে ওরা ভালো কাজ না করতে পারলে ওদের বার করে দাও, কোম্পানিকে এত প্রফিট না দিতে পারলে ওদের সাথে কাজ করব না, এই ধরনের কথা। এবার ওই ঘরটা যখন প্রায় খালির দিকে, মানে বেবি যে রুমটা ছিল, তখন ইয়োনো ওই রুমে একজনকে বলল যে আমার যে জিনিসপত্র আছে ওদের দুজনের একসাথে থাকার যে রুমে, সেইখান থেকে জিনিসপত্রগুলো যেন এনে এই ঘরে দিয়ে দেয়। তখন ও বললো হ্যাঁ, মানে যে আর কি জিনিসপত্রগুলো মুভ করছে, তখন ও বললো হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই যেন করো। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট যখন ওদের রুমটা আলাদা হয়, ওরা একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করে গত 2 বছর আগে থেকে। এর পরের সিনে আমরা দেখি যে হেন নিজের ঘরে এসে দেখছে যে ওর জিনিসপত্রগুলো নেই। ওর ড্রয়ারের মধ্যে একটা ইউএসজির যে ছবির যে কার্ড থাকে না, সেরকম একটা রয়েছে। ও সেটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, কিন্তু পারছে না, খুব স্বাভাবিক, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ও নিজেকে মানে কাঁদছে, অথচ ও নিজেকে বলছে যে তুই কাঁদবি না, কারণ এতে তোর কোনো দোষ নেই, ইউ আর নট গিল্টি, তোমার কান্নাটা করাটা তোমার কাজ নয়। ও নিজেকে এইভাবে শক্ত করছে, কিন্তু ইয়োনো প্রচণ্ড কাঁদছে আর কি। সে ওর বিছানায় এসে শুয়ে পড়েছে, শুয়েও কান্নায় আর কি ভেঙে পড়ছে। এই কথাগুলো মনে করছে, মনে করে দুঃখ হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে ইয়োনো ঘরে সকালবেলায় উঠে এসে দেখছে যে হেইন একদম রেডি হয়ে ড্রেস পরে বসে রয়েছে। তো ওকে জিজ্ঞেস করছে যে সকালে উঠে পড়েছো, ঘুম ভালো হয়েছে? তখন ও বলছে যে হ্যাঁ, ঘুমিয়েই তো ছি, নাকি এরকম একটা মানে ঠোকা দিয়ে কথা বলেছে যেরম হয়। এবার এখানে একটা সিন হয়েছিল, সেটা হলো, এটা ওদের মধ্যে সম্পর্কটা এরকম একটা ঘাটা হয়ে থাকলো। ইয়োনো আর এই বিষয়ে কোনো কথা বলেনি। ইয়োনোর ফ্যামিলির লোক খুব কনসার্ন হয়েছিল যে ওদের মধ্যে সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, বলে যে ডিভোর্সের কথাটা ইয়োনো বলেছিল সেটা যেন আর কেউ জানতে না পারে, এবং কথাটা যেন মানে হেন অবধি না পৌঁছয়ে, মানে আর যেন না এগোয়, ওটা যেন কেউ কাউকে শেয়ার না করে। এটা নিয়ে ওর সব ফ্যামিলির লোকেরা বসে কথা বলছিল যে কেউ তো কাউকে বলোনি, ওই কথা যেন আমাদের মধ্যেই থাকে, ওটা কিন্তু হচ্ছে না। সো এটা নিয়ে কনসার্ন বোধ করছে। তখন দেখা যাচ্ছে যে ইয়োনোর বাবা, ওর একজন যাকে গ্রামে সাইকিয়াট্রিস্ট বলে সবাই যাকে মান্যতা দেয়, তাকে ওই কথাটা গিয়ে বলেছিল, যখন ওর মন খারাপ ছিল, ওর ডিপ্রেশনে ছিল না কী কারণে, গিয়ে বলেছে। ওর মা বলছে যে তোমাকে এই কথা ওকে কি বলতে বলে, ও তো আসলে সাইকিয়াট্রিস্ট নয়, ওকে গ্রামের লোক বলে। যাই হোক, সে তো মেস করেছে, বলে ফেলেছে। ইয়োনোর বাবা গিয়ে তাকে খাইয়ে দাইয়ে রাত্রিবেলাতে জিজ্ঞেস করছে, মানে ওর সাথে খোশ গল্প করে জিজ্ঞেস করছে যে তুমি ওই কথাটা তো আর কাউকে বলোনি, ওরা কিন্তু এখন খুবই ভালো আছে, ওদের কিন্তু এরকম কিছু হচ্ছে না, এটা। তখন ও বলছে যে আমার তো আর কেউ নেই লাইফে, আমার মাই আমার সব, আমার মাকে আমি বলেছি। সেই মা আবার কখনো তার স্মৃতি থাকে, কখনো থাকে না। মানে সে ইয়োনোর বাবাকে নিজের বর ভেবে বলছে যে তুমি এতদিন ঘরে আসোনি কেন, আজকে এসছো। আর ওর ছেলেকে জিজ্ঞেস করছে তুই কে, এরকম, মানে এরম টাইপের। তো বলছে যে ঠিক আছে, ওর তো কথা মনে থাকে না, তাহলে হয়তো রিস্ক নেই। এবার পরের দিন সকালবেলা যখন ইয়োনো আর হেন চলে যাচ্ছে, ওর মা একটা ব্যাগে করে ওদের গ্রামের নানান ফল ওকে দিচ্ছে, দিয়ে বলছে এগুলো আমাদের জমির, তুমি খেও, বলে ওর যে ড্রাইভার তার হাতে ব্যাগটা দিতে যাচ্ছে। হেন তখন হাত বাড়িয়ে ব্যাগটা নিয়েছে। মানে এগুলো হেন নিজের, মানে আমরা বলি না, আমরা প্রত্যেকে নিজেদের আশপাশে একটা অরা তৈরি করে রাখি, একটা বক্স তৈরি করে রাখি। হেন নিজের জায়গা থেকে বেরিয়ে এসে এই স্টেপগুলো নিচ্ছিল, যার জন্য ওর পরিবারের লোকও খুব অবাক
যে একবারও বিয়ের পর থেকে কোনো দিন এই 3 বছরে এইখানে আসেনি, সে হঠাৎ করে আসলো, থেকে গেল রাতে, ফলের ব্যাগ ওর মায়ের হাত থেকে নিজে নিয়েছে এবং বলেছে যে হ্যাঁ আমি এগুলো খুব ভালোবেসে খাবো বলে ওর ড্রাইভারের হাতে নিতে দেয়নি বলে সবাই প্রচণ্ড একটা অন্য রকমভাবে মানে অবাক হচ্ছে, একটা প্রশ্ন জাগছে, একটা ভালো লাগাও তৈরি হচ্ছে, এরকম একটা মুহূর্ত সবার মধ্যে। তখন হঠাৎ ওই যে মহিলা যে ভুলে যায়, সে হঠাৎ করে ইয়োনোকে ধরে, আরে তুমি ভালো আছো, তুমি কতদিন আসো না, এইসব বলে টলে বলছে শোনো ডিভোর্সটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, ডিভোর্স লাইফে হতেই পারে, ডিভোর্স হলে অন্য আরেকজন চলে এসে যাবে, আমিও তো ওর বাবার থেকে, মানে ওর বাবা বলতে আবার ইয়োনোর বাবাকে দেখাচ্ছে নিজের বর হিসাবে, হ্যাঁ মানে সেই দিকটা মাথায় ঠিক নেই, কিন্তু এই কথাটা বলার বেলায় ওনার মাথাটা ঠিক, কী আর বলবো। তো বলছে যে ওর বাবার থেকে তো আমিও ডিভোর্স নিতে চেয়েছিলাম, ওসব কোনো ব্যাপার নয়, ডিভোর্স নিলেও কোনো অসুবিধা নেই, না নিলেও কোনো অসুবিধা নেই, মানে যখন বলেছে না এই ওকে চাপা দিচ্ছে, ও ওকে সরাতে চাইছে, সবাই বলছে ওর মাথা খারাপ, হেন তো তাকিয়ে রয়েছে স্থবিরের মতন, একটা অদ্ভুত পরিস্থিতি, কোনো রকমের লোকজন চাপা টাপা দিয়ে, মানে ইয়োনো একটা অস্বস্তিতে, নর্মালি তো দে ডোন্ট ট্রাভেল ইন সেম কার অলসো না, ওখানে তো ওদের ডিফারেন্ট কার থাকে, এখানে তো একটাই কারে ওরা যাচ্ছে আর কি, যখন যাচ্ছে, কারণ ইয়োনোর কার নিয়ে এসেছিলো, কিন্তু সেটা তো আর এখানে এত গাড়ি রাখার জায়গা নেই, তো সেগুলোকে নিয়ে চলে গেছে, একটা গাড়ি রাখা আছে, দুজনে সেই গাড়িতে করেই ফিরছে, তো গাড়িতে বসে ওদের আর কোনো কথা নেই, ওরা চুপচাপ আর কি যে যার মতন করে ঘুমোতে ঘুমোতে ওদিকে তাকাতে তাকাতে ওরা ফিরে গেছে, কিন্তু এরকম একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। ওরা যখন চলে এসছে তখন দেখাচ্ছে যে ইয়োনোর পরিবার বসে কথা বলছে যে এদের মধ্যে এত ভালোবাসা ছিল, হঠাৎ করে কি এমন হলো, কেন ওরা গাড়িতে ওঠার সময় কেমন দুজন দুজনের দিকে তাকালো না, মানে এগুলো নিয়ে ওরা ভাবনা চিন্তা করছে। যে তখন আবার ইয়োনোর দাদা বলছে যে তোমরা কি জানো যে ইয়োনো কাল সারা রাত দোকানে ছিল, ও বসে বসে ওই হেনের ঘরে যায়নি, ফলে সেটা নিয়ে ওরা আরও চিন্তিত হয়ে পড়েছে, এরকম একটা সিন আর কি, মানে ওরা ফ্ল্যাশব্যাকে মনে করছে এদের দুজনের মধ্যে কত ভালোবাসা ছিল, কি হয়েছিল না হয়েছিল এইসব। এবার ওরা পৌঁছে তো গেছে ওদের বাড়িতে, পৌঁছে গাড়ি থেকে যখন নেমেছে তখন বৃষ্টি হচ্ছে, এবার ইয়োনো বেরিয়ে ছাতাটা নিয়ে তাড়াতাড়ি করে আর কি ওর বউয়ের মাথায় ধরে যেতে যাচ্ছে আর কি, যাতে দুজনে না ভেজে। তো হেইন সেখানে প্রচণ্ড রাগ করছে, ছাতা ওকে ধরতে দিচ্ছে না, এগিয়ে চলে যাচ্ছে ঘটমট করে, এরকম একটা সিন হচ্ছে আর কি, মানে রাগারাগি হচ্ছে। এবার সেখানে হেইন বলতে যাচ্ছে আমি শুয়েছিলাম কিনা, আমি কী করেছিলাম কিনা তোমার কি দায়, তুমি তো চলে যাবে, এরকম, মানে ও যেহেতু রেগে আছে, ওর মধ্যে কথাটা চাপা রয়েছে যে ওরকম একটা মুহূর্ত থেকে চলে গেছে ইয়োনো। এদিকে ইয়োনো কিন্তু শুয়ে শুয়ে রাত্রিবেলায় কাঁদছিল ওখানে মদ খেয়ে, মানে ও যখন ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করার পরও শুয়ে শুয়ে একা একা কাঁদছে যে ও হেনকে ভালোবেসে ফেলছে, ও হেনের কাছে যেতে ওর ইচ্ছে করছে, ওর মনে পড়ছে, ও অবাক হচ্ছে যে ও তো ডিভোর্স চেয়েছিল, কিন্তু কেন ওর মনটা কষ্ট হচ্ছে, কিন্তু ও যাচ্ছে না। তো যাই হোক, এরকম একটা করে হেন তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, আর ইয়োনো ছাতাটা ধরার চেষ্টা করছে, এরকম ইয়োনো এখানে এসে আবার সেই ভদ্র ভালো বরের মতন আচরণ করছে, আর হেন সেটাকে একদম পাত্তা দিচ্ছে না, মানে কারণও রেগে রয়েছে, ওই গিয়ে চলে যেতে চাইছে, এইসব করে যখন এগোতে যাচ্ছে তখন আবার অপদার্থ ইউনটা এসে ওখানে উপস্থিত হয়েছে, এসে উপস্থিত হয়ে ছাতা নিয়ে ওকে বলছে ভিজছো কেন বলে ওর কাঁধে হাত দিয়ে ওকে নিয়ে গেছে, আর ইয়োনো যথারীতি ওখানে স্যাড হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখাচ্ছে হেইনের মা ইউনকে ওদের বাড়িতে ইনভাইট করেছে, বলেছে ও হোটেলে থাকে, ও তো আমাদের খুবই ক্লোজ, কারণ ওই মহিলার তো ইচ্ছা হলো ওনার ছেলেকে কাজকর্ম দেবে আর কি, ইউন এইটা ভেবে উনি বসে রয়েছে, ইউন যে কত বড় চালাক আর শয়তান ওদের ইয়েটা ধ্বংস করে দেবে সেটা বোঝার ক্ষমতা বোকা মহিলার নেই। তো ওকে ডেকে বাড়িতে রেখে নিয়েছে গেস্ট হাউসে, ও হোটেলে থাকবে না, ওর কোরিয়ান পরিবার এইটা বলেও এখানেই থাকুক। এবার বলে রেখে তো নিয়েছে, রেখে নিয়ে এবার দেখাচ্ছে যে সমস্ত কিছু ওদের বাড়ির কি প্ল্যান আছে, মানে থাকে না বড় লোক, এমনি প্রত্যেক বাড়িরই তো একটা গোপনীয় কিছু থাকে, যেটা তো আর বাড়ির সমস্ত আত্মীয় স্বজনও জানে না বা বাড়ির পাড়াপড়শিও জানে না, মানে ওটা বাড়ির যে কজন খুব কোর লোক তারা জানে যে কোথায় বাড়ির, ধরো তোমার বাড়ির কোথায় গয়না থাকে, কোন দরজা দিয়ে কোন দরজায় বেরোনো যায়, এগুলো তো কিছু প্রাইভেট জিনিস থাকে। তো ওদের মতন বিরাট বড় ম্যানশনে আরও বেশি আছে, যেহেতু ওদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য,
তো ওই হেনের মা এবং তার দাদা বসে বসে এই সমস্ত কথাগুলো ওই ইউনকে জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, মানে এটা এত বড় কবর নিজেদের মধ্যে খুঁড়ছে। এদিকে দেখাচ্ছে ওই যে পিসি ছিল না বুমজা, সেই পিসিটা তো ওর গার্লফ্রেন্ড, বাবার গার্লফ্রেন্ডকে একদম সহ্য করতে পারে না, মানে মেয়ে আর কি, বাবার যে গার্লফ্রেন্ড তাকে সহ্য করতে পারে না। ওকে মারার ফলেই তো বুমজা জেলে ছিল। তো সেই তার সাথে আবার ওর কথা কাটাকাটি নানান রকম বেঁধেছে। কথা কাটাকাটি বাঁধার ফলে গার্লফ্রেন্ডটা এবার বুমজার গায়ে হাত তুলেছে, ওকে মেরেছে। কিন্তু সেটা বুমজা গিয়ে বলছে ওর বাবাকে, ওর বাবার কাছে তখন আবার গার্লফ্রেন্ড স্বীকার করে নিচ্ছে। ওই মহিলা তো খুবই শয়তান, ও স্বীকার করে নিচ্ছে হ্যাঁ আমি ওর গায়ে হাত তুলেছি। কিন্তু ওর বাবা বলছে এসব আমি বিশ্বাস করি না, আমি জানি তুমি বুমজার প্রেশারে পড়ে পড়ছো। কিন্তু ওই মহিলা আর কি নিজের রূপ দেখাচ্ছে। আসতে বুমজার তাতে হাত ভেঙে গেছে, অন্য হসপিটালে গেছে যেখানে ও প্লাস্টার করাতে গেছে। সেই হসপিটালেই হেন ওর যে ডাক্তারের সাথে কনসাল্ট করতে যায় সেই ডাক্তারের সাথে কথা বলতে গেছে যে ওর জার্মানিতে ওই স্পেশাল ট্রিটমেন্টটার জন্য ও যাবে। ডাক্তার ওকে বলছে যে না তুমি যেও না, তোমার শরীরের যা পরিস্থিতি আমি তোমাকে অ্যাডভাইস করি না এখন অতটা ট্রাভেল করাতে, এইসব হয়েটা। ও বলছে তাহলে কি তুমি বলছো আমি হেরে যাব? মানে ডাক্তারকে বলছে যে আমার কোনো চিকিৎসা নেই, আমার কাছে সময় নেই, এরকম নানান কিছু হয়ে বুমজা ওখানে ওকে দেখে ফেলে বলছে তুমি এখানে কেন? বলে ওদের মধ্যে কথা হয়েছে, কথা হয়ে বুমজা আর কি জানতে পেরেছে ওর ব্যাপারটা, শারীরিক অসুস্থতার কথাটা, এবং এটাও জেনেছে যে ইয়োনো জানে এবং ও জানে এটাই। তো বুমজা তারপরে একটু ভেঙে পড়েছে। ওর অনেক বন্ধু, মানে কেউ একজন যার এরকম হয়েছিল সে কেমন আছে এইসবের খোঁজ নিচ্ছে। মানে বুমজা খুবই টেনশনে, খুবই চাপে, এরকম একটা। ওদিকে যে ইউন আছে, ইউন তো মানে সমস্ত রকম খোঁজপাতি আর কি এদের করে নিচ্ছে। একটা মিটিং ছিল, সেই মিটিংটায় যাওয়ার জন্য হেনকে সবে ফোন করেছে, ফোন করে বলছে যে তোমার মনে আছে তো এই সময় মিটিং আছে ওই হেরকিনার বসে টিমের সাথে? ও বলছে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, এই তো আমি বেরোই। বলে রুম থেকে বেরিয়েছে, বেরিয়ে শি গট দ্যাট ব্ল্যাক আউট আগেন। ওইখানে ও এবার কতক্ষণ দাঁড়িয়ে আছে, কি হয়েছে, আশপাশে কেউ নেই, শি ক্যানট রিমেম্বার। আমরা সিনে দেখতে পাই মিস্টার ইউন এসে ওকে জাস্ট এরম ধরেছে, যেরমভাবে ওর হাজব্যান্ড ওকে সাপোর্ট দিত ওরম দেয়, ওরমভাবে ধরেছে। ধরে ওকে জিজ্ঞেস করছে যে হোয়াটস রং, মানে মাঝে তো অনেকটা সময় চলে গেছে, সেই সময়টা তো আর হেনের স্মৃতিতে থাকে না, ও কোথাও যায়নি, এটা লাকি আর কি। ওখানেই দাঁড়িয়ে উনি বলছে তোমাকে অসুস্থ মনে হচ্ছে, আমরা ক্যান্সেল করে দিই, আজকে আমরা মিটিং করব না। ওকে বারবার বলছে ইউ টেক রেস্ট, তোমাকে নর্মাল লাগছে না, তোমার কিছুটা প্রবলেম হয়েছে, কি হয়েছিল? কিন্তু হেইন তো কিছু বলছে না। হেইন বলছে যে আমি ভুলে গেছিলাম কি কাজ ছিল, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে, এরকম নানান কিছু বলছে যেরকম আর কি ও বলে। তো খুবই আর কি ও কনফিডেন্ট হয়ে ও মিটিংয়ে চলে গেছে। কিন্তু ইউন ওয়াজ সাসপিশাস, কারণ ওর চোখ মুখগুলো তো অন্যরকম হয়ে যায়, ক্লান্তি একটা অদ্ভুত হয়ে যায়, মানুষ অসুস্থ হলে যেমন হয়। এবার ইউন খোঁজ করছে সেই যে ম্যাচ মেকারটা আছে, যে ওর সমস্ত জিনিস কুড়ে কুড়ে বার করে দেয়, জেনে ওকে বলে দেয় এদের ধ্বংস করার জন্য, কারণ ও হচ্ছে এখানে বিভীষণ ম্যাচ মেকারটা। তো ওকে বলেছে হেলথ চেক আপের কী খবর, ও কি রুটিন চেক আপে যায়? তখন ওই ম্যাচ মেকার বলছে না, গত কিছু মাস ধরে যায় না, সকলের সাথে যে জায়গায় যাওয়ার কথা ও নিশ্চয়ই আলাদা কোথাও যায়। তখন ওকে বলছে তুমি আমাকে খোঁজ লাগিয়ে দাও যে হোয়াট অ্যাবাউট হার হেলথ চেক আপ, ও কোথায় যাচ্ছে, কি হচ্ছে, বলে ওদিকে খোঁজ লাগাতে দিয়েছে। আর ওদিকে একটা সিনে আমরা দেখতে পাই যে বুমজা ওই যে ওর গার্লফ্রেন্ড, মানে বাবার যে গার্লফ্রেন্ড, যে ওর গায়ে এখন হাত তুলেছে, তার ব্যাপারে তার কতগুলো ছবি দিয়ে একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি প্রপার আর কি তাদের কাছে দিয়ে বলেছে আমার এই মহিলার ব্যাপারে সমস্ত খোঁজপাতি চাই, আমাকে জেনে দাও। এদিকে হেইনও জার্মানিতে চলে যাচ্ছে একা, নো ওয়ান ইজ দেয়ার উইথ হার। বুমজা ওকে দেখে জিজ্ঞেস করছে এ কি ইয়োনো জানে, ইয়োনো কেন নেই? ও বলছে যে ওর তো রাগ ইয়োনোর ওপরে, বলছে ইয়োনো খুবই ব্যস্ত, ইয়োনো আসতে পারবে না, বলেও একা শি ইজ অন ওয়ে টু জার্মানি ফর দ্য ট্রিটমেন্ট। এবার চলে গেছে। বুমজা ইয়োনোকে পরে জিজ্ঞেস করছে যে তুমি কেন যাওনি তোমার ওয়াইফের সাথে? ও জাস্ট কোনো উত্তর দেয়নি, মাথা নিচু করে ইয়োনো চলে গেল। তো ও চলে গেছে, ওখানে গিয়ে ওর ট্রিটমেন্ট হচ্ছে, ওর ব্লাড নিয়েছে, মানে শি ওয়াজ থ্রু আ লট অফ পেইন, লট অফ কি বলবো কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এরকম নানান কিছু। এবার সবের হয়ে গেছে সেগুলো, ওর ব্লাড নেওয়া যেগুলো করবে সেইগুলোর জন্য। তারপরে ও এসে জিজ্ঞেস করছে ডক্টরকে যে তাহলে এবার ট্রিটমেন্ট কবে শুরু হতে পারে, কি পরিস্থিতি? তখন ডক্টর বলছে যে আমরা এখনই আপনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। তখন ও বলছে যে কেন, তোমরা তো আমাকে বলেছো যে 51% চান্স আমার ঠিক হয়ে যাওয়ার, এবং এটা খুব বেশি সময় লাগবে না, ইউ উইল ডু দ্য ট্রিটমেন্ট অ্যান্ড অল। তখন বলছে যে কেসটা হচ্ছে ওয়ার্স্ট,
সো আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা আপনার ব্লাডটা নিয়ে করতে হবে, আমরা কি এমন করতে পারি যাতে তোমার ট্রিটমেন্ট শুরু হতে পারে, সো উই নিড টাইম। আবার ভেঙে পড়েছে, ও বলছে যে এরা সবাই সময় চায়, আমার কাছে সময়টাই তো নেই। তো শি ওয়াজ স্যাড, ও এয়ারপোর্টে বসে আছে, অনেক সময় কেটে যাচ্ছে, দেখছে যে অনেক প্রত্যেকের কাছে প্রত্যেকের ফ্যামিলির লোকজন রয়েছে, নানান লোকে রয়েছে সব কিছু। ওদিকে ইয়োনো ওর পুরনো ভিডিও দেখছে, যেখানে ইন্টারভিউতে হেইন বলেছে যে আমি আমার ব্যবসাকে অনেক উপরে ওঠানোর পরে আমার জীবনে একটাই ইচ্ছা, আমি আমার বরের সাথে অনেক সময় কাটাতে চাই, আমরা রাস্তায় ঘুরতে চাই, আমরা চা খেতে চাই, একসাথে ডিনার করতে চাই, অনেক গল্প করতে চাই। এগুলো দেখছে, দেখে ও আবার কান্না করছে ইয়োনো বসে বসে। সিনটা দেখছে না, আমার ভিতরে মনে হচ্ছে যা আর প্লিজ যা, এখানে বসে কাঁদছিস তবু শি ইজ সাফারিং দেয়ার, তবু যাচ্ছিস না। তো যাই হোক, এরম করে ইয়োনো গেছে, মানে দেখালো যে ইয়োনো ফ্লাইটে উঠছে, আর ওদিকে হেন একা একা বসে ফ্যামিলির, মানে সবাই সবার ফ্যামিলির লোকের সাথে কথা বলছে, হাসছে, তাতেও কষ্ট পাচ্ছে আর কি। এই দুটো সিন পাশাপাশি। হেন গেছে একটা জায়গাতে, যেখানে জার্মানির একটা জায়গাতে, যেখানে অনেক সিঁড়ি আছে আর কি। ওই জায়গাটার মাহাত্ম্যটা আমার তেমনভাবে আর মনে নেই, অনেক সিঁড়ি আছে। এবার হেন তো ওখানে একটা হিলতোলা জুতো যথারীতি, ওর যেরকম কর্পোরেট স্টাইল, সেটা হচ্ছে একটা ঘোরার জায়গা। মানে না, উফ এতগুলো সিঁড়ি কেন, এখন আমাকে এখান থেকে নামতে হবে, আমি তো ভাবতেই পারছি না আমি কী করে নামবো, এরম কষ্ট হচ্ছে, এরম বলছে। বলেও বসেছে ওইখানটায়, বসে ওর জুতোটা ও খুলছে আর কি, ওর পায়ে ব্যথা লাগছে বলে। তখন দেখাচ্ছে দূর থেকে হেইন বলে একটা আওয়াজ এসছে। তো শি ওয়াজ লাইক, এবার কি আমার গানও বাজতে শুরু করেছে, আমি কি এতটাই পাগল হয়ে গেছি বলে সামনে থেকে দেখছে যে ইয়োনো একটা ব্যাগ নিয়ে ডিরেক্ট ফ্রম মানে এয়ারপোর্ট ওর সাথে দেখা মানে ওখানে ওকে দেখেছে। তখন ও জিজ্ঞেস করছে যে তুমি কি করে জানলে আমি এখানে, তুমি কি করে এখানে এলে? তখন বলছে আমি ট্রিটমেন্টের জায়গায় গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম যে সময় লাগবে, তোমার ট্রিটমেন্ট এখনই শুরু হবে না, এবং তোমার সেক্রেটারিকে ফোন করলাম, ও বললো যে তুমি ফ্লাইটে ওঠোনি ফেরত যাওয়ার জন্য, তাই আমার মনে হলো তুমি এখানেই থাকতে পারো। যেমন হয় আর কি, তুমি যদি কাউকে খুব ভালো করে চেনো, কেউ যদি তোমার খুব কাছের হয়, তাহলে সে কিসের পরে কি করতে পারে, তার কি স্টেপ হতে পারে, সেগুলো মানে তুমি জানো, তোমার কাছে চক আউট করা থাকে। তো ওদের মধ্যে বন্ডিংটা এতটাই সুন্দর, বারবার নানান সিনে সেটা উঠে আসে, কিন্তু ওরা এক হতে পারে। ও ব্যাগে ওই হোয়াইট শু দুটোকে কিনে দিয়েছিল, মনে আছে আগের একটা এপিসোডে, সেই শু দুটোকে সাথে করে নিয়ে এসছে, ব্যাগ থেকে খুলে বার করে বলেছে তোমাকে আমি বলেছিলাম না শু পরে আসতে, তুমি কেন এখানে এই হিল পরে এসছো, এতগুলো সিঁড়ি যেতে হবে বলে ওর পা থেকে ওই হিলটা খুলে সরিয়ে নিয়ে ওকে শুটা পায়ে ঢুকিয়ে পরিয়ে দিয়েছে। অ্যান্ড দোজ আর সো নাইস মোমেন্ট। ভালোবাসা না অন্য রকমভাবে হয়, কেয়ারের মাধ্যমে হয়, সাথে থাকার মাধ্যমে যে ভালোবাসাটা দেখা যায়, এখানে সেই রকমভাবে পুরো ভালোবাসার সিনগুলোকে দেখানো হয়েছে। সো খুবই টাচি, খুবই ফিলিংওয়ালা আর কি। হেন চুপ করে আছে, হেন কোনো কথা বলছে না। তখন ইয়োনোই বলছে যে এরকম একটা সময় আমার তোমার সাথে থাকা উচিত, তুমি কেন এসছিলে, একা কেন চলে এসছো তুমি? তখন হেন অন্যদিকে তাকিয়ে বলছে যে এত ব্যস্ত থাকে, মানে ওর খুবই মানে অভিমান হয়েছে। হেন এটা বলছে যে খুব এত ব্যস্ত থাকে, যার সব কিছুর জন্য এত সময়ের দরকার হয়, আমার কাছে তো সময় নেই, তাই জন্য আমাকে চলে আসতে হয়েছে, আমিও তো চেয়েছিলাম যে আমার প্রতিটা মুহূর্তে তুমি সাথে থাকো। যখন এটা বলেছে তখন ইয়োনো ফেল্ট সো ব্যাড, সো ব্যাড। ইয়োনো মাথা নিচু করে কাঁদছে এবং বলছে যে আমি খুবই সরি, আমি আমার অন্তর থেকে খুব সরি, যে যখন আমার তোমার মানে সব থেকে বেশি কাছে থাকার দরকার ছিল, সেই সময় আমি তোমার কাছে থাকতে পারিনি। সো আমি খুবই 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 দুঃখিত। দে হাগড ইচ আদার, দে কিসড ইচ আদার, মানে দে জাস্ট হোল্ডেড দেমসেলফ, যে ওরা এক হলো আর কি। মানে অ্যাটলিস্ট মাঝে কোনো তৃতীয় ব্যক্তি নেই, যে ইউনকে নিয়ে আর কি দুশ্চিন্তার বিরক্তিতে এত রাগ হচ্ছিল। এই মানে দুজনেই চায় দুজনের সাথে থাকতে, কিন্তু অদ্ভুত একটা পেঁচাল, অদ্ভুত একটা বিরক্তিকর পরিস্থিতির মাধ্যমে ওরা একে অপরের সাথে থাকতে পারে না। এটা খুবই অস্বস্তিকর। আই হোপ শেষের দিকে গিয়ে দেখবো সেটা মিলে গেছে। তো এই 5th এপিসোড এইভাবেই ওদের খুব সুন্দর একটা মিলনের মধ্যে দিয়ে, মানে ওদের ওই হানিমুন, ওইখানটাতে ওরা হানিমুন করতে গেছিলো বাই দ্য ওয়ে, ওই হানিমুন স্পটেই ওরা দুজনে একে অপরের হাত ধরে ওরা হাঁটলো। এই সিনটা দিয়েই শেষ হলো 5th এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সকলে খুব আনন্দে থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো। টাটা।